একজন ভবঘুরে সাইকোপ্যাথ কিলার 5টি খুন করার পরেও সাধারণ মানুষের মধ্যে ঘুরে বেড়াচ্ছিল। ষষ্ঠ খুন করার আগে কি পুলিশ তাকে ধরতে পারবে? দেখা যাক এই কেসের দ্বিতীয় তথা শেষ ভাগ। সুভাষ নামে মুম্বাইয়ের এক ট্যাক্সি চালক রুকমণি নামের একজন কাজের মেয়েকে খুন করে, তারপর লাশটিকে ধর্ষণ করে। এই খুন করার পরই তার আরেকটি মেয়ের সঙ্গে ঝগড়ার কথা মনে পড়ে যায়, আর তার সাথে চিৎকার করার কথা মনে পড়ে যাওয়ায় মাথা গরম হয়ে যায়। পুলিশ এই সুভাষের খোঁজে উসমান নামে এক ব্যক্তির সঙ্গে দেখা করে, যে কিনা নিজের স্ত্রীকে খুন করার অপরাধে জেল খাটছিল। আর সেখানেই তার সাথে সুভাষের দেখা হয়। সুভাষের নিজের ঠাকুমাকে খুন করার অপরাধে যাবজ্জীবন সাজা হয়েছিল। ওসমান পুলিশকে এটাও জানায় যে সুভাষ সবসময় উষা নামে এক মহিলার কথা বলতো। এখন এরা দুজনেই জামিনে মুক্তি পেয়েছে, আর সুভাষ একটার পর একটা খুন করে চলেছে। রুকমণির পর দীনেশ আর সাথী নামের দুজন দিনমজুরকেও সে খুন করে। তারপর সে একজন চা বিক্রেতাকে খুন করে, কারণ সেই চা বিক্রেতা তাকে ফ্রিতে একটা বিস্কুট খাওয়ায়নি। পুলিশের সঙ্গে এবার সুভাষের ভাই মনোজের যোগাযোগ হয়। সে একজন সরকারি চাকুরে, আর সে খুব সাধারণ জীবনযাপন করত। সেই সুভাষের বেল অ্যাপ্লিকেশন করেছিল। এবার তারপর মনোজ চৌহান, উষাটাকে তোমার ভাই জেলেতে উসমান নামের একজন লোকের সঙ্গে বন্ধুত্ব করলো, যে নিজের স্ত্রীকে খুন করবার অপরাধে জেল খেটেছে। তোমার ভাই তাকে বলেছে সমস্ত মহিলাই এক দাগাবাজ, উষার মতো ব্যবহার করে। মনোজ, এই উষাটাকে? উষা আমাদের মা। মা? হ্যাঁ, সৎ মা। উনি আমাদের বাবার সঙ্গে থাকেন। ওনার একটা মেয়েও আছে, প্রযুক্তা। কোথায় থাকে? পুনেতে। মা, আমি কলেজে যাচ্ছি। টাকা আছে তো? হ্যাঁ হ্যাঁ আছে। পুনে? ওই দিনমজুর দীনেশ আর স্বাতি, ওদের কোনো পুনাতেই হয়েছে। রবি, পুনে পুলিশকে অ্যালার্ট করো, আর উষার ঘরের সামনে লোক লাগাও। উষার কাছে যে কোনো মুহূর্তে পৌঁছতে পারে। অচেনা লোককে এত সহজে মারতে পারলে উষাকে কেন ছাড়বে, যার প্রতি এত বছরের ঘৃণা আছে? স্যার, তৃষ্ণার বিভিন্ন স্তরের মতো পুলিশের তদন্তের সঙ্গে সঙ্গে সুভাষের অতীত আর তার মানসিকতার নানা স্তরও ধীরে ধীরে খুলছিল। সুভাষের তার সৎমা উষার প্রতি এমন কি ক্ষোভ ছিল যা এত ভয়ঙ্করভাবে বেড়ে চলেছিল? সে কি উষাকে তার পরবর্তী টার্গেট করার কথা ভাবছিল? আগে সুভাষ তোমার স্বামী বা তোমার মেয়ে প্রযুক্তার সঙ্গে কোনো কন্ট্রাক্ট করেছে? সুভাষ? না তো, কেন? ও জামিনে বাইরে আছে, আর বাইরে বেরিয়ে ও 4 জনকে খুন করেছে। হায় ভগবান, ও পাগল স্যার। ওকে ওকে কেন ছেড়ে দিলেন? আমাদের সন্দেহের পরের বার ও আপনার উপর হামলা করতে পারে। আমার উপর কেন হামলা করবে ও? আরে ভয় পাবেন না, আমরা আপনাকে পুলিশ প্রোটেকশন দিচ্ছি। মঙ্গলা আর তোমরা দুজন 24 ঘন্টা শুধু ওনার ডিউটিতে থাকবে। শ্রীবাস্তব আর তুমি, ইয়েস স্যার। তোমরা দুজন সবসময় এই এলাকার উপর নজর রাখবে। ওকে স্যার। আপনি ভয় পাবেন না। সুভাষ 2 বছরের ছিল, আর আমি 4 বছরের। তখন আমাদের মা মারা যান, কিন্তু আমাদের বাবার মনে আমরা অনেকদিন আগেই মারা গিয়েছিলাম। নেশা করার জন্য আমার বাবা এতটাই মদে ডুবে থাকতো যে আমাদের মাকে আগুন দিতেও আসেনি। আমার বাবা আরেকবার বিয়ে করেন, আর এটা ছিল ওনার 4র্থ বিয়ে। আর আমাদের নতুন মা হলেন উষা। উষা আমাদেরকে এতটা ঘৃণা করতে আপনি ভাবতেও পারবেন না। প্রত্যেক দিন আমাদের ভীষণ কষ্ট দিত। আমরা ছোট ছিলাম বলে কিছু বলতেও পারতাম না, কিন্তু যখন আমরা আস্তে আস্তে বড় হতে লাগলাম, সুভাষ ওর সঙ্গে ঝগড়া করত। সুভাষ ওকে একেবারেই সহ্য করতে পারত না। বারণ করেছিলাম না? বারণ করেছিলাম যে ভগবানকে আগে দেব, তুই তারপরে খাবি। শুনেছি কেন? একটাই তো খেয়েছি, ভগবানেতে কি খারাপ ভাববে?
তর্ক করছিস আমার সাথে? তোর মা হই আমি। খুব বড় বেড়েছিস না তুই? কোন মা? কোন মা? এবার কি তোকে সব কথার কৈফিয়ত দিতে হবে নাকি আমাকে? আস্তে দে তোর ওই মাতাল বাপকে। লাড্ডু খেয়েছিস না? এবার মার খা। আরে মারো। বেরো না বাবা, আমি ওকে মা বলে মানি না। ও একটা ডাইনি। বাবা মেরো না ওকে। বাবা বাবা ছাড়। বাবা ছেড়ো না ওকে। বাবা বাবা মেরো না। ছাড়। আরে মারো শালা কুত্তার বাচ্চাকে। আজ যদি তুমি কম মারো না তাহলে কালকে আমাদের ঘরে চেপে বসবে। কি বলেছিস তুই? মেরে ফেলবি আমাকে? মেরে ফেলবি? মেরে ফেলবি? মনোজ, যখন তোমাদের দুজনের সঙ্গে সব হচ্ছিল তখন তোমাদের ঠাকুমা তারাবাই উনি কোথায় ছিলেন? উনি ছিলেন বলেই আজকে আমরা জীবিত রয়েছি। বিশেষ করে সুভাষ। ঠাকুমা আমাদেরকে খুব ভালোবাসতো। তোর মা খুব ভালো ছিল সুভাষ, তোকে আর মনোজকে খুব ভালোবাসতো। কিন্তু বেচারি রোগে পড়ে গেল আর আমাদের ছেড়ে চলে গেল। ও যদি আজকে বেঁচে থাকতো না, তোদের এই অবস্থা হতো না। আমাদের মা আমাদের ভালোবাসতো না। এরম বলছিস কেন বাবা? মা আমাদের ভালোবাসতো না। যদি করতো তাহলে ওই ডাইনিটার কাছে রেখে যেত না। তোমরা সবাই একই রকম, দেখবে তুমিও একদিন আমাদের ছেড়ে চলে যাবে। স্যার, একজন লোক আছে যে স্টেটমেন্ট দেওয়ার জন্য তৈরি, যে সুভাষ আর ওই চাওয়ালার সঙ্গে ঝগড়া হওয়ার সময় ওখানে ছিল। আর সেদিন রাতেই চাওয়ালা মার্ডার হয় স্যার। আরে এই বলির সময়তে মাথা খারাপ করিস না, জায়গা থেকে। একদিন না সত্যি তোর মাথা খাবো আমি, তোর মাথার খুলি বের করে আমার হাতে ধরে তোকে দেখে নেবো আমি সালা। আরে পাগল থেকে যাবি কি না? চুপ কর। সুভাষ ওর কাছে ফ্রিতে বিস্কুট চেয়েছিল, আর চাওয়ালা সেটা দিতে না চাইলে সুভাষ তাকে প্রাণে মারার হুমকি দেয়। একটা বিস্কুটের জন্য? সুভাষ পুরোপুরি মানসিক বিকারগ্রস্ত। যদি একটা বিস্কুটের জন্য কারোর প্রাণ নিতে পারে তবে ওর সামনে আসা কোনো মানুষই সেফ নয়। স্যার, আমাদের আশেপাশের সবকটা পুলিশ স্টেশনকে অ্যালার্ট করে দিয়েছি। সবকটা বাস টার্মিনাস, রেল স্টেশনে আমাদের লোক আছে। আর উষার বাড়িতে 24 ঘন্টা সিকিউরিটি। মুহূর্তের জন্য আলগা যেন না। স্যার, না স্যার, সুভাষ উষার বাড়ি কোনোদিন যাবে না। কেন যাবে না মনোজ? ওর সব থেকে রাগ তো বাবা আর সৎ মা উষার প্রতি। যদি ও সব থেকে বেশি কাউকে ঘেন্না করে তো এই দুজনকেই, তাহলে এদের মাতে কেন যাবে না? এরকম হলে সুভাষ ওকে কবে মেরে ফেলতো? ও সবসময় ওদের থেকে দূরে থাকতে চাইতো বলেই ও বাড়ি থেকে পালিয়ে গিয়েছিল। একবার একটা লাড্ডুর জন্য ও বাড়ি থেকে চলে গিয়েছিল। সুভাষ মাত্র 12 বছর বয়সে প্রথমবার বাড়ি থেকে পালিয়েছিল। তার সৎ মা তার উপর যেভাবে অত্যাচার চালাতো তাতে সে অতিষ্ঠ হয়ে যায়। বাড়িতে থাকার কষ্ট সে সহ্য করতে পারছিল না। কিরে মনোজ, কোথায় আছে তোর ভাই? সকাল থেকে আমার সাথে ঝগড়া করে বাড়ি থেকে বেরিয়ে গেছে, আসেনি এখনো। ফেরেনি? তাহলে গেল কোথায়? যদি আমি জানতাম তাহলে আমি কি নিয়ে আসতাম না ওকে? তোমার মাকে জিজ্ঞেস করো, মাথাটা পুরো খারাপ করে দিয়েছে হারামজাদা। মা সুভাষ কোথায়? এখানে তো আসেনি, বাড়ি থেকে চলে যায়নি তো। তুই ভাগিয়েছিস ওকে, মিথ্যা কথা বলছিস। তুই ওর কান ভাঙিয়েছিস, তুই ওর সর্বনাশটা করেছিস। তোর ওই বউ আছে না উষা, ওর কানে বিষ ভরে দিয়েছে। বিষ ঢুকেছে? আসতে দে ওকে, সব বিষ বার করে নেবো। এমন মারবো ওকে, এমন মারবো। আরে ও জানোয়ার নাকি যে তুই ওকে মারবি? তুই কি অন্ধ হয়ে গেছিস নাকি? কিছু দেখতে পাস না? ওর ভেতরে কিছু একটা হচ্ছে, সেটা আস্তে আস্তে পচে যাচ্ছে। তুই গন্ধ পাস না? গন্ধ পাবি বা কি করে? একদিকে মদের গন্ধ, অন্যদিকে উষার বাজে কথা। চুপ কর, উল্টো পাল্টা বকছে। চুপ কর।
ছেলেটা আমার বেলাইনে চলে গেছে, বেপথে চলে গেছে, খুব রাগ আছে ওর। আমি ওকে জন্ম দিইনি সাহেব, ওর আগের স্ত্রীর ছেলে, যে বেচারি মারা গেছে। কিন্তু সাহেব, আমি আমার বাচ্চার থেকে ওদের খুব ভালোবাসি। আমি তো ভাবতেই পারিনি যে ও এইভাবে চলে যাবে। কিছুই বুঝতে পারছি না সাহেব, আমার তো মনে হয় ওর মাথা পাগল আছে। কোনো ফটো আছে আপনাদের কাছে? হ্যাঁ আছে, এই যে। আমরা সম্পূর্ণ চেষ্টা করব। হারিয়ে যাওয়া শিশুদের সহজেই পাওয়া যায়, কিন্তু পালিয়ে যাওয়া বাচ্চাদের ধরা খুব কঠিন কাজ। মনোজ, তুমি আর সুভাষ মায়ের পেটের ভাই? হ্যাঁ স্যার। তাহলে সুভাষকে পেয়েছিল পুলিশ? হ্যাঁ স্যার, কিছুদিন পরেই পাশেই একটা গ্যারেজে ওকে পাওয়া যায়। বাড়ি থেকে পালিয়েছিস না তুই? তুই জানিস তোর সাথে এখানে কি কি হতে পারে? তুমি জানো আমাদের বাড়িতে আমার সঙ্গে কি কি হয়? আরে যা হয় সেটা তোর ভালোর জন্যই হয়। তোর বাবা মা যা কিছু করে তোকে ভালোবেসেই করে। আমার বাবা ভালো চায় না, শুধু মদ খায় আর মারে। আর ওই উষা আমার সৎ মা, ও তো মানুষ নয়, শুধু একটা ডাইনি। আচ্ছা, চাপ। নিজের মায়ের ব্যাপারে কেউ এরকম আজে বাজে কথা বলে? এক নম্বরের মিথ্যাবাদী স্যার এই ছেলেটা। হ্যাঁ, আর এই ডাইনিটা তো এক নম্বরে সত্যবাদী না। চুপ কর। কি চুপ? চুপে কে করতে বলো? সব সময় আমার উপর অত্যাচার করে, এর জন্যই আমি বাড়ি থেকে পালিয়েছিলাম। এক থাপ্পড় মারবো। জগৎ, মেরে কাউকে ঠিক করা গিয়েছে আজ অবধি? যদি সেরকমই কিছু ঘটতো তাহলে আমাদের মার খেয়ে সব সাধু হয়ে বাইরে ঘুরে বেড়াতো। স্যার, ও তো ওই রকমই। জগৎ, জগৎ, তোমার এই ছেলেটা অন্যরকম। ওর বয়সটা কম, কিন্তু ও আসলে একটা আগ্নেয়গিরি যে শুধু ভালোবাসাতেই ঠান্ডা হবে। কিন্তু স্যার, এত রাগী কেন ও? এটা তুমি আমাকে জিজ্ঞেস করছো? সুভাষ, এদিকে আয়। বস আমার কাছে। কি বলেছিস তুই পুলিশের কাছে আমাদের ব্যাপারে? যেটা সত্যি সেটাই বলেছি। সত্যিটা কি সুভাষ? সত্যি এটাই যে এটা একটা ডাইনি আর তুমি একটা মাতাল। মনোজ, এদিকে আয়। হারামজাদা, আজ আমি তোর চামড়া ছাড়িয়ে নেব। পুলিশকেও বলেছে আমি ওর মা নই। এর পরের বার বলবো তুমি আমার বাবা নও, আর আমার তো মনে হয় তুমি সত্যিই বাবা নও। তুই বাবা না? এবার তোকে দেখাচ্ছি আমি সত্যি বাবা কি। বাবা, সুভাষ ভেতরে কি হচ্ছে? সুভাষ, বাবা, বাবা ভেতরে কি হচ্ছে? বাবা দরজা খোলো। বাবা, বাবা দরজা খোলো। বাবা। তো তোমাদের বাবার সৎমা দুজনই সমান অত্যাচার করতেন? হ্যাঁ স্যার, দুজনেই সমান ছিলেন, কিন্তু ওনারা আমার থেকে বেশি কষ্ট সুভাষকে দিত, কারণ ও একেবারে অন্য ধরনের ছেলে ছিল। বড় দাদা হওয়ার জন্য তুমি কখনো কথা বলনি এই ব্যাপারে? অনেকবার করেছি, কিন্তু ও কিছুতেই বুঝতে চাইতো না। ও ও ছোট থেকে একেবারে অন্যরকম ছিল স্যার। কাল থেকে তর্ক করা বন্ধ করে দে। তাতে কি হবে? তাতে এটা হবে, আমাদের মা উষা রাগ করা বন্ধ করে দেবে। আমি তর্ক না করলেও ও আমার উপর রেগে যায়, আর ও যদি না রেগে যায় তাহলে আমার রাগ হয়। আমি গ্যারেজেই ভালো ছিলাম মনোজ। একটা কাজ করি, আবার পালাই, তুইও আমার সাথে চল, একসাথে ভালোই থাকবো আর কাজও করবো। বাজে কথা বলিস না, এখন আমরা অনেক ছোট, বড় হওয়ার পর সব ঠিক হয়ে যাবে। তুই পলাতে ভয় পাস নাকি? তুই এত ভীতু? হ্যাঁ, ভয় পাই, ভীতু আমি। যা ভাবার তুই ভেবে নে, কিন্তু এখন থেকে না তোকে উষার সাথে ঝগড়া করতে দেবো, না বাবার কাছে মার খেতে দেবো। তোরা আমাকে কিচ্ছু করতে পারবে না মনোজ। এবার যা করার সেটা আমি নিজেই করব। তুই কি করবি? হয় এসপার নয় ওসপার। কিন্তু সুভাষ, তুই যাবি কোথায়? তুমি তো এখানে রাখবে না,
বাবা তুই যদি এখানে থাকিস জগৎ তোকে মেরে ফেলবে। আর ওই ডাইনিটা ওকে উস্কাবে। আর এই জন্য আমি ওদের থেকে দূরে যেতে চাই। আর এইবার কারোর বাবাও আমাকে খুঁজে পাবে না। বাবা, এই বাড়িতে হয় আমি থাকবো, নয় এই ডাইনি উষা। হাট! মা বল আগে, মা বল। বাবা, এখানে পেটে মারো, পায়ে মারো, কিন্তু কানে মারবে না বাবা। কানের মধ্যে কিছু একটা করে। কান থেকে পোকা আমার মাথার মধ্যে গিয়ে আমার সাথে কথা বলে বলে যে এই উষা একটা ডাইনি আর ও আমার রক্ত চুষে নেবে। শুনলে কিরকম বাজে কথা বলছে শালা হারামজাদা? দোষ ওর নয়, ওর রক্তের দোষ। জানি না কান্না কাট পেটে জন্ম নিয়েছে এটা, মার কোনো ঠিক ঠিকানাই নেই। বাবাকে কোথাকার এটাও কেউ জানে না। দেখেছো দেখেছো কেমন নাটক করছে শালা নাটকবাজ চুপ কোথাকার। করো উষা, নিজের কাজ করো। বল সুভাষ, বল বল, আবার বল। আমি তোর বাবা নই, বল। তুমি আমার বাবা নও। হাই! একদিন আমি তোমার এই হাত কেটে দেবো আর এই ডাইনির জিভ ছেড়ে নেব, সত্যি কেটে নেব। শেষবারের মতো জিজ্ঞেস করছি, আমি না এই ডাইনি? যা, যেখানে খুশি যা, আর ফিরে আসবি না কখনো। যেদিন ফিরবো না সেদিন তোমাদের দুজনকে মেরে রেখে যাব। সুভাষ দাঁড়া, এই, ছাড়, দাঁড়া সুভাষ, যাস না। যেতে দে ওকে। ভেবে নে তোর ভাই পড়ে গেছে। হাই! সুভাষ, সুভাষ, কানে যন্ত্রণা হচ্ছে নাকি? না, চিৎকার করছে, খুব চিৎকার করছে। কেউ একজন আছে যে খুব জোরে জোরে চিৎকার করে বলছে। একটুখানি বসে নে। না, যদি বসি তাহলে পোকারা আমার মাথা খেয়ে নেবে। আমি যাচ্ছি মনোজ, তুই এলেও খুব ভালো হতো। যাস না সুভাষ, আমি তোর কাছে হাত জোর করছি, যাস না। আমি না গেলে ওরা দুজন যাবে সোজা নরকে। এই পোকারা ওদেরকে ছাড়বে না। তুই ফিরে যা মনোজ, তুই ফিরে যা। সুভাষ, সুভাষ। তারপরে স্যার সুভাষ আর অনেক বছর ফেরেনি। তারপর মাঝে মধ্যেও আসতো। ও থাকতো কোথায়, করতো কি? কোনো কিছু ফিক্স ছিল না স্যার ওর। কখনো এটা কখনো ওটা। এর কয়েক বছর পরে আমি সরকারি চাকরি পেয়ে গেলাম, আরও হয়ে গেল ট্যাক্সি ড্রাইভার। তখন থাকতো কোথায়? কখনো বন্ধুদের সঙ্গে, কখনো রাস্তার ধারে। শুধু একটা জিনিসও সবসময় খেত, মদ। ও প্রত্যেক দিন খেত। আর এই মদের নেশার জন্যই ঠাকুমাকে খুন করেছিল, যিনি তোমাদের দুজনকেই ভালোবাসতেন। কিন্তু ও স্যার কাউকে ভালোবাসতো না। ওর ভেতরের মনুষ্যত্ব ধীরে ধীরে শেষ হয়ে গিয়েছিল স্যার। তুই আগে এখান থেকে বেরো। চুপ করে ঠাকুমা বলছি কিন্তু। শয়তান, আগে বেরিয়ে যা এখান থেকে। আর স্যার ওর কখনো মনেই হয় না যে ও ভুল করছে। আর এই ব্যাপারটাই হলো সব থেকে ভয়ানক। আমাকে এখানে কেন আটকে রেখেছে মনোজ? আমি তো সবকিছু সত্যি সত্যি বলেছিলাম। তাহলে স্বীকার করায় না করায় অপরাধ মুছে যায় না সুভাষ। আর তুই শুধু অপরাধ না, পাপ করেছিস। তুই ঠাকুমাকে মেরে ফেলেছিস। আরে উনি একজন ছিলেন যিনি আমাদের ভালোবাসতেন। ছে, ঠাকুমা আমাদের ভালোবাসতো না। আসলে আসলে ও তো উষাই ছিল, উষার দ্বিতীয় রূপ। পৃথিবীর সব মহিলাই উষা। তুই যদি ঠিক মতো দেখিস না তাহলে তুই বুঝতে পারবি। আমি শুধু এটাই বুঝতে পারছি যে তুই ঠাকুমাকে খুন করেছিস। হ্যাঁ করেছি তো। 40 টাকার জন্য আমাকে খিস্তি মেরেছে। 40 টাকা কি জন্য চেয়েছিলি তুই? মদ গেলার জন্য তো? হ্যাঁ আমি বলেছিলাম তো ঠাকুমাকে যে আমি মাল খাবো, কিন্তু ঠাকুমা তো টাকা দিল না। আরে ঠাকুমা এটা চাইনি যে তুইও বাবার মতো মদ খেয়ে খেয়ে মাতাল হোস, যেটা তুই হয়ে গেছিস। দেখ সুভাষ, আমি তোকে বলেছিলাম তুই পালিয়ে যাস না, আমার সঙ্গে থাক। আমরা দুজন মিলে কিছু একটা করব। মনোজ এরা আমাকে কবে ছাড়বে? ওর যাবজ্জীবন হয়েছিল স্যার, আমাদের ঠাকুমাকে মেরে ফেলার জন্য। উনি একমাত্র মহিলা, এমন একজন মানুষ যিনি আমাদেরকে ভালোবেসেছিলেন। এই সময় কোথায় থাকতে পারে সুভাষ? যদি জানতে পারতাম তাহলে সবার প্রথমে আপনার কাছে নিয়ে আসতাম। মনোজ, তুমি বুঝতে পারছো তোমার ভাই এই সময় অত্যন্ত বিপজ্জনক। ও কারোর জন্য সেফ নয়, যে কোনো কারোর প্রাণ নিতে পারে। স্যার ও যদি আমাকে কন্ট্যাক্ট করে না, তাহলে সবার আগে আমি আপনাকে জানাবো স্যার।
করেছে? আবার কি কাউকে মারধর করেছে নাকি? কোন দুনিয়ায় থাকো তুমি? মনোজ তোর জমিন করিয়ে দিয়েছে, জেল থেকে বেরিয়েছে আর চারটে লোককে খুন করেছে। কি বলছো তুমি? কোথায় আছে ও? আর এসব তুমি কি করে জানতে পারলে? কারণ কি, আজ পুলিশ এসেছিল এখানে। ওনারা বলে গেছেন যে সুভাষ এখানেও আসতে পারে এবং আমাদের তিনজনকে মারতে পারে। হ্যাঁ বাবা, তুই সুভাষকে জেল থেকে জামিন করিয়েছিস? জামিনের অ্যাপ্লিকেশন আমিই করেছিলাম আর টাকাটা আমিই দিয়েছি। কেন? যাতে ও আমাকে, তোর মাকে, তোর বোনকে জানে মেরে ফেলতে পারে? আমি এই সমস্ত কিছুই ভাবিনি। ওর জেলে খুবই কষ্ট হচ্ছিল, থাকো কষ্টতে, ভোগ করো কষ্ট। সবাই জানে ও একটা পাগল। কিন্তু সারা দুনিয়া এটা জানে না যে তুমি আর তোমার স্ত্রী উষা মিলে ওর অসুখটা ঠিক করার বদলে আরো বাড়িয়ে দিয়েছো তোমরা। জল্লাদ ছিলে তুমি, জল্লাদ। চুপ কর, মুখ বন্ধ কর। আমার সব থেকে বড় ভুল এটা ছিল যে আমার মুখ আমি পুরোপুরি খুলিনি, আর এই জন্য আমি আমার ভাইকে হারিয়ে ফেলেছি। ঠিক আছে, ঠিক আছে, করো। কোথায় আছে আমি জানি না, কিন্তু আমি এটা খুব ভালোভাবেই জানি যে ও তোমাকে মারবে না। ও তোমাকে খুব ভালোবাসে আর তোমার ভালোবাসা পাওয়ার জন্য ও পাগল ছিল। ও ও আমাদের আসল বাবা? হ্যাঁ, তাহলে আমাদের ভালোবাসে না কেন? জানি না সুভাষ। বাবা কোনোদিন আমাকে কোলে নেয়নি, কোনোদিন আমার মাথায় হাত রেখে এরকম 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 করেনি। বাবা যেরকমটা ওই বোনের মাথায় করতো, এরকম কেন বলতো? আরে হয়তো বাবার মনে কিছু আছে, আর তার উপরে এত মদ খেত বাবা, আর তুইও বাবার মতো হচ্ছিস ওনার ছেলে বলে। কিন্তু বাবা কোনোদিন আমাকে ভালোবাসেনি। আমি সব সময় চাইতাম বাবা আমাকে ভালোবাসুক। সত্যি বলছি মনোজ, মনোজ, তোর কি কোনোদিনও মনে হয়নি যে বাবা আমাদের ভালোবাসুক? কেন মনে হয়নি? অনেকবার মনে হয়েছে, কিন্তু আমি তোর মতো কোনোদিন চাইতে পারিনি, কোনোদিন কিছু বলতে পারিনি। তোর মনে আছে একবার আমাদের কি কথা হয়েছিল? তুই পলাতে ভয় পাস নাকি? তুই এত ভীতু? হ্যাঁ ভয় পাই, ভীতু আমি। যা ভাবার তুই ভেবে নে। এটা সত্যি কথা সুভাষ। আমি সব জিনিস একটু বেশি ভয় পেতাম আর এখনো অবধি ভয় পাই। আর এই জন্য হয়তো আমি বাইরে আর তুই ভেতরে। আমাকে এখান থেকে বের কর মনোজ, আমার এখানে কিছু একটা হচ্ছে। নিস্তব্ধতার মধ্যে আমি শব্দ শুনতে পাই, কানের মধ্যে কোনোদিন বোম ফাটবে। আমাকে এখান থেকে বের কর না। সুভাষ জেনে শুনে এগুলো করেনি। তুমি ওকে থামাতে পারতে, কারণ তুমি ওর বাবা। কিছু তো চিকিৎসা করতে পারতে, কিছু তো করা যেত ওকে। তুমি যদি একটু ওকে ভালোবাসতে, সেটাই হতো ওর জন্য সবচেয়ে ভালো ওষুধ। ভালোবাসা ওষুধ? ওই জানোয়ারটাকে তো জন্মের পরে মুখে নুন দেওয়া উচিত ছিল। আমি তোমার সঙ্গে আর কথা বলতে চাই না, ফোনটা রাখছি আমি। শোন আমার কথা, শোন। যদি ও ফোন করে সঙ্গে সঙ্গে পুলিশকে জানাবি, বাঁচানোর চেষ্টা করবি না। জানাবি তো পুলিশকে, বল। কি বলছে? আরে তুমি তো মদ গিলে শুয়ে পড়বে, আমাদের দুজনের তো একবার ঘুমও আসবে না। কি 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 বলছো? ও আসছে নাকি? আমি জানি না, মাথা কাটটা যাবে তোর। যা। জানতাম আমি, শালা কুত্তার বাচ্চা আবার একটা কিছু না কিছু করবে। বাজে রক্ত, কি করে ভালো কাজ করবে ও? যা বলছি, যা ভেতরে যা, ভেতরে যা। যাচ্ছি তো আমি, গেল বসে বসে। এবার ভেতরে চল, শুতে হবে, অনেক রাত হয়েছে। ব্যাস 5 মিনিটে আসছি। আর এটা আবার কে রে? জানি না মা, আমার সাথে খেলছে। চল চল তাড়াতাড়ি ভেতরে চ, না হলে থাপ্পড় লাগাবো 5 মিনিটের মধ্যে না এলে। তোর মা নাকি এটা? হ্যাঁ, মারে তোকে? কখনো কখনো মারে, সবার মাই মারে। আর বাবা? বাবা তো বাইরে গেছে একটা কাজে, বাবা মারে না।
আমার পোকাগুলোও জেগে উঠবে। চুপ, আমি কিচ্ছু করবো না তোর, একটুও ব্যথা হবে না তোর। চুপ, আর চুপ কর না, আরে বাচ্চাটা জিগে যাবে তো। আরে চুপ করতে বলছি না তোকে। স্যার, সুভাষ আর একটা মার্ডার করেছে কোলাপুরে। এবার আবার কাকে? একজন 32 বছরের মহিলা, বস্তিতে। এটা কি করে বলছো যে মার্ডারটা সুভাষই করেছে? মহিলাটার ছোট একটা বাচ্চা আছে। সে ওখানকার পুলিশ স্টেশনে সুভাষের ছবি দেখেছে আর চিনে গেছে। কোলাপুরের পুলিশ সুভাষকে খোঁজা শুরু করে দিয়েছে। সুভাষ যেন কোলাপুর থেকে বাইরে না বেরোতে পারে। এরপরে একটাও মার্ডার সুভাষ করবে না, একটাও না। সুভাষ আরও একটি মার্ডার করলো, জামিনে ছাড়া পাওয়ার পর পঞ্চম, আর নিজের দিদাকে নিয়ে ষষ্ঠ। সুভাষ এই মুহূর্তে একটি ক্ষুধার্ত বাঘের মতো ছিল যে প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছিল। কিন্তু ভালো বিষয় হলো যে পুলিশের কাছে এবার সাক্ষী ছিল, উপযুক্ত প্রমাণ ছিল, আর তার ঠিকানার সঠিক ইনফরমেশন ছিল। মুম্বাই পুলিশের ইনপুট নিয়ে কোলাপুর পুলিশ সুভাষকে ধরার জন্য একটি ম্যাসিভ সার্চ অপারেশন। কে তুমি? কি চাই তোমার? তোর মাথা ফাটিয়ে আমি কুকুরদের ঘিলু খাইয়ে দেবো। আরে কি চাই ভাই তোমার? নিচে দেখ, আমার পায়ের দিকে দেখ। দেখছি দেখছি। আমার চটিটার কি অবস্থা হয়েছে দেখ। এবার তোরটা দেখ, দেখ দেখ। দেখছি তো। তোর জুতোগুলো নতুন, একদম চকচকে। মানে তোমার জুতোটা চাই? হ্যাঁ, আর তোর মানি ব্যাগ। চল তাড়াতাড়ি বের কর, সময় নষ্ট করিস না। বের কর। এই নাও। জুতো খুলে ফেল, খুলে ফেল। তাড়াতাড়ি খোল। এই নাও। এই যে চোর চোর এই দাঁড়া। চোর দাঁড়া শালা। বাঁচাও চোর চোর বাঁচাও চোর। ওই দেখো চোর। আরে কি হলো? স্যার কি হলো? কি হয়েছে? ওই একটা পুরোপুরি পাগল আমার মানিব্যাগ আর আমার জুতো নিয়ে নিয়েছে। এই কি করেছিস? এই দাঁড়া, দাঁড়া বলছি। সামনে এলে পরে না তোদের ঘিলু বের করে খেয়ে নেবো আমি। তোদের সবার ঘিলু বের করে খেয়ে যাবো কিন্তু আমি। এই নিচে ফেল, ফেল বলছি নিচে। এই দাঁড়া ওখানে, নিচে ফেলবে কি? আমি সত্যি বলছি কিন্তু আমি তোদের মেরে ফেলবো কিন্তু। আমি পাথর মারবো। এই শালা পাগল, পুরো পাগল। চলুন ওকে ধরে নিয়ে গিয়ে পুলিশের কাছে নিয়ে যাই। চলুন চলুন। থাম বলছি। এই তোরা সবাই কাছে এসো। এই
যাচ্ছে পিছনে যা সবাই পিছনে যা পিছনে সর আরে তোদের মাথা ফাটিয়ে দেবো কিন্তু হবে যা পিছনে সর পিছনে যা পিছনে যা সবাই পিছনে যা এখান থেকে পিছনে যা বলছি আমি আমার কাছে আসবি না একদম আমার কাছে আসবি না পিছনে যা সবাই পিছনে যা বলছে যা এখান থেকে পিছনে যা সবাই পিছনে যা এখান থেকে একদম কাছে আসবি না আমার একদম কাছে আসবি না পিছনে যা বলছে যা তো চল চল পিছনে যা পিছনে যেতে বলেছি আমি এখান থেকে পিছনে যা তোদের ঘিলু খেয়ে ফেলবো কিন্তু আমি যা ভাগ একদম আমার কাছে না একদম আমার কাছে আসবি না শালা পাগল আমাকে মেরেই ফেলছিল তাই তো একেবারে মেরে ফেলতো স্যার কোটিনাকা পুলিশ স্টেশন থেকে আমি পিএসআই কথা বলছি। কোনো খবর আছে? ভালো খবর আছে স্যার, আপনাদের ওয়ান্টেড সুভাষ এখন আমাদের কাস্টাডিতে। ভেরি গুড। কি করে ধরলে ওকে? ও কাছেই একটা লোককে ছিনতাই করার সময় ঝামেলা করছিল, পাবলিক আর পুলিশ মিলে ওকে ধরে ফেলে আর ওকে এক্ষুনি এখানে নিয়ে আসা হয়েছে। আমি দেখেই ওকে চিনে ফেলেছি স্যার। খুব ভালো, আমরা কিছুক্ষণের মধ্যেই পৌঁছচ্ছি। এত বছরে কোনো ক্রিমিনালের মুখ দেখার জন্য এত উত্তেজনা হয়নি। কিচ্ছু মনে নেই? 5-5টা লোকের খুন করেছিস, তোর কিচ্ছু মনে নেই? এখানে মুম্বাইতে এক মহিলাকে মেরেছিস। এখানে মেরে ফেলেছি? কে ছিল? রুকমণি নাম ছিল, খাবার তৈরি করতো। কিশোর নামে ড্রাইভার তোকে ওর ওখানে নিয়ে গেছিল, প্রেসার কুকার দিয়ে মেরেছিলিস ওকে। আরে আমার টাকা দে বলছি, দে টাকা আমার। তারপর পুনেতে দিনেশ আর স্বাতি স্বামী স্ত্রী দিনমজুর ছিল। রোডের ধারে চাওয়ালা যাকে তুই একটা বিস্কুটের জন্য মেরেছিলিস। আবার এক মহিলা কোলহাপুরে, ওই বাচ্চাটার মাকে। চুপ করতে বলছি না তোকে। আমার কিছু মনে পড়ছে না। ওরা হয়তো আমাকে কিছু বলেছিল বা কিছু করেছিল, কিংবা কিছু দিতে অস্বীকার করেছিল, তাই হয়তো আমি রেগে গিয়েছিলাম। তারপর আমি ওদের আপনি মনোজকে চেনেন? হ্যাঁ চিনি। ওকে বলুন যে সুভাষকে পুলিশে ধরেছে, ওই আমাকে ছাড়াতে আসবে। ও আমাকে একটু ভালোবাসে তো, তাই ও ও আসবে। আমাদের সুভাষকে আরো কিছুদিন অবজার্ভ করতে হবে। এখনো পর্যন্ত এটা জানতে পেরেছি যে হাইলি ডিস্টার্ব তো আছেই, তাছাড়াও ওর একটু সাইকোসিস সিমটমও আছে, কিন্তু ওর লজিক্যাল রিজনিং আর মেমরি এখনো ঠিক আছে, ওর সব কিছু মনে আছে। কিন্তু ও তো বলছিল ওর কিছুই নাকি মনে নেই। কিন্তু আমাকে তো বলছিল যে ওর সবই মনে আছে, আর ওর সত্যিই সবকিছু মনে আছে। ছোটবেলার কথা থেকে আজকে সকাল পর্যন্ত প্রত্যেকটা ঘটনার মনে আছে। ওর সৎমা উষার নির্মম অত্যাচারের কথা, ওর বাবার উপেক্ষা, বাড়ি থেকে পালানোর কথা, ওর এক্স বস পরশুরাম ওকে যে অপমান করেছিল তার কথা। হরামজাদা আবার মুখে মুখে কথা বলছিস। জেলে কেমন ছিল, সেখানে উসমানের সঙ্গে কি করে বন্ধুত্ব হলো, সব মনে আছে ওর।
আর প্রত্যেকটা খুনের কথাও ওর মনে আছে। শুধু এই এত রাগ, এটাও তো নর্মাল নয়। আর ওর এই ব্যবহার, নানা রকম ডিস্টারবেন্সের কারণে আসলে মানুষের মস্তিষ্কে এরকম রিয়াকশনস তৈরি হয়, যেটা আস্তে আস্তে তার বিহেভিয়ার হয়ে দাঁড়ায়। এক্ষেত্রে সুভাষের সৎমা উষার প্রতি ওর যে রাগ, সেটাই প্রত্যেকটা ঘটনার সঙ্গে জড়িয়ে গেছে। আর তার ফলেই এরকমটা হয়েছে। সমস্ত মহিলাকেই ওর উষা বলে মনে হতো। পুলিশ ডাকবো নাকি? হ্যাঁ, রোজগার করবো আমি, আর উনি এসেছেন টাকা নিতে। শালা কুত্তার বাচ্চা, কনের নিচে করে দিয়ে দেবো। আর সেই এক মুহূর্তের ইলিউশন ওর রাগটাকে অনেক গুণ বাড়িয়ে দেয়। অ্যান্ড হি কিলস। ডক্টর ধরা পড়বার আগে দিনের বেলায় ও যে লোকটাকে লুট করেছিল তাকেও মারতো, কিন্তু ওর মধ্যে দয়া বলে কোনো জিনিস নেই, আর মানবিকতার তো কোনো চিহ্নই নেই। ইন্সপেক্টর, মানুষ আসলে এক ধরনের রিফ্লেক্টর। সে তার সারা জীবনে যা যা পেয়েছে সে সেইভাবেই বিহেভ করে, সেগুলোই ফিরিয়ে দেয়। এখন যে মানুষটা সারা জীবনে কখনো ভালোবাসা পেলই না, সে অন্য কাউকে কি করে ভালোবাসবে বলুন তো? ভালোবাসা তো দাদা মনোজও পায়নি ডক্টর। দুজনে একই মায়ের পেটের ছেলে, একজন বিপজ্জনক আর অন্যজন একদম শান্ত। এই হাতটা দেখছেন ইন্সপেক্টর? চামড়া, মাংসপেশি, হাড়, রক্ত সব সেম, কিন্তু প্রত্যেকটা আঙুল একেবারে আলাদা। কারেক্ট ডক্টর, ভাববার বিষয়, কিন্তু ব্যাপারটা সত্যি। একই পরিস্থিতি একজনকে এরকম তৈরি করেছে, আর ওই একই ঘটনা অন্যজনকে শয়তান বানিয়েছে। কতদিনে বের হব? কোনোদিনও না। আমাকে এই নরকের থেকে বের করার চেষ্টাও করবি না তুই? কিরকম দাদা তুই? আর তুই নিজে চেষ্টা করেছিস এই নরক থেকে নিজেকে বের করার জন্য? হ্যাঁ, এতগুলো নিরীহ লোককে তুই মেরে ফেলেছিস। বাবার উষার উপরে রাগ তুই অন্য জায়গায় মেটালি। হ্যাঁ, আমাকে আমার বাবা নিশ্চয়ই বাঁচাতে আসবে। হ্যাঁ, দেখিস তুই, আমি জানি ভিতরে ভিতরে আমাকে খুব ভালোবাসে। ওই ডাইনিটা না বাবার মাথা খারাপ করে দিয়েছে। আরে আসল ডাইনি তো তোর ভিতরে বসে রয়েছে, যাতে তোর মনুষ্যত্ব নষ্ট হয়ে গেছে আর তোর মাথাটাও খারাপ হয়ে গেছে। তোকে খুনি তোর পাগলামি নয়, তোর স্বার্থ আর তোর লোভ তোকে বানিয়েছে। মনোজ, মনোজ, আমাকে এখান থেকে বের কর না। আমার এখানে ভয় করে রে। আমি বাইরে খোলা দুনিয়ায় যেতে চাই। কিন্তু বাইরের পৃথিবী তোকে ভয় পায় সুভাষ। আজ থেকে তোকে আমি আর বাইরে বের করার চেষ্টা করব না, কারণ আমি তোকে একেবারে মন থেকে মুছে দিয়েছি। মনোজ, এই মনোজ, 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 আমাকে মনোজ। ওর ফাঁসির সাজা হতে চলেছে, হয়তো যাবজ্জীবনও হতে পারে সুভাষের। ভাগ্যটাই খারাপ আমাদের, যে শালা কুত্তার বাচ্চাকে এই বাড়িতেই জন্ম নিতে হলো আমাদের এখানে। ভাগ্য আমাদেরও খারাপ ছিল, আপনার মতো মা আমাদের জীবনে এসেছিল। যদি সুভাষ খুনি হয়ে থাকে তাহলে আপনারাও দুজন কম না। মুখ সামনে কথা বল। মুখ সামনে আমি আর কোনোদিনও কথা বলবো না। একবার না 1000 বার বলবো আমি। এই 6 জনের মার্ডারে তোমরাও সমানভাবে দায়ী। আইন হয়তো তোমাদেরকে শাস্তি দিতে পারবে না, কিন্তু ভগবান নিশ্চয়ই শাস্তি দেবেন। আর তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছিস? যা করা যায় যা। সুভাষকে আইপিসির 302 ধারা অনুযায়ী মার্ডারের জন্য, 376 ধারা অনুযায়ী ধর্ষণের জন্য আর ধারা 394 অনুযায়ী ভলেন্টারি কজিং হার্ট ইন কমিটিং রবারির জন্য গ্রেফতার করা হয়। মেডিকেল এক্সামিনেশনের পর ডাক্তাররা অবশ্য জানিয়েছে যে সুভাষ বিকৃত মানসিকতার প্রদর্শন করেছে আর তার রাগ স্বাভাবিকের থেকে বেশি, কিন্তু তা সত্ত্বেও সে মানসিকভাবে সক্ষম আর তাকে মেন্টালি আনফিট বলা ঠিক হবে না। ডিফেন্স অবশ্য এই মেডিকেল এক্সামিনেশনকে চ্যালেঞ্জ করেছে। সুভাষ যেসব জায়গায় খুন করেছে সেই সমস্ত জায়গায় গিয়ে পুলিশ প্রত্যেকের পুঙ্খানুপুঙ্খ স্টেটমেন্ট রেকর্ড করে। আপাতত সুভাষ তার ঠাকুমাকে খুনের অপরাধে সেন্ট্রাল জেলে দ্বিতীয়বারের জন্য যাবজ্জীবন সাজা খাটছে। সেই সঙ্গেই তার বিরুদ্ধে আরো 5টি খুন এবং ধর্ষণের মামলা চলবে। সুভাষের ভাই মনোজ এখন তার সাথে বেশি দেখা করে না। দুই ভাই তাদের বাবার হিংস্রতা আর সৎ মার নিষ্ঠুরতাকে সমানভাবে অনুভব করেছিল, কিন্তু এক ভাই সভ্য হলো আর একজন বিকৃত। সেই জন্য সুভাষের এই অবস্থার জন্য সম্পূর্ণ দোষ তার লালন পালনের উপর দেওয়া ঠিক হবে না। হাতের 5টি আঙুল তো কখনো সমান হয় না।
ছোটবেলায় ঘটে যাওয়া ঘটনা এক একজনের উপর এক এক রকম প্রভাব ফেলে। শৈশব খারাপ কাটলে তাকে সহানুভূতি তো দেখানো যায়, কিন্তু তার প্রভাবে মারাত্মক অপরাধ করলে তাকে কোনো অবস্থাতেই ক্ষমা করা যায় না। শিশুরা মোমের মতো হয় যাকে পরিবেশ আকার দেয়। ভালো আর খারাপ পরিবেশ নিজের নিজের প্রভাব ফেলে যায়। আর এটা জানা কোনো রকেট সায়েন্স নয় যে খারাপ পরিবেশ শিশুদের মধ্যে ডিস্টার্ব বিহেভিয়ারের জন্ম দেয়। সুভাষের মতো সাইকোপ্যাথ খুনের জন্য আমাদের সমাজে কোনো জায়গা নেই, কিন্তু আমাদের সমাজকে মানসিক রোগের প্রতি সামান্যতম উদারতা দেখাবে? দুর্ভাগ্যের বিষয় হলো যে আমাদের দেশের শিশুদের কাউন্সেলিং আর তাদের মানসিক স্বাস্থ্যের মধ্যে অনেক বড় ফাঁক রয়ে গেছে। সঠিক সময় হস্তক্ষেপ করলে বহু মানসিক রোগ ঠিক করা সম্ভব হয়। আর মানসিক রোগের চিকিৎসার জন্য ভালোবাসা এবং সহানুভূতিকে লাইফ সেভিং ড্রাগ বলে মনে করা হয়। আপনাদের সাথে আবার দেখা হবে ক্রাইম পেট্রোল সতর্কতে আরো একটা নতুন কেস নিয়ে। ততক্ষণ নিজের খেয়াল রাখবেন, সুরক্ষিত থাকবেন, আর মনে রাখবেন, রাস্তায় যদি কোনো অদ্ভুত ঘটনা ঘটে তাহলে তা নিয়ে মজা না করে তাকে সাহায্য করুন। হতে পারে তাতে কারো জীবন বাঁচতে পারে। সঠিক সময়, সঠিক পদক্ষেপ, সতর্ক থাকুন। জয় হিন্দ।